Hello everyone, welcome to the SB method. তো WBP and KP GK PYQ সিজন 1 এর আজকে 9 নম্বর ক্লাস। তো যারা আগের ক্লাসগুলো এখনও দেখুনি তাদেরকে বলবো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং টাইম টু টাইম রিভাইজ করতে থাকো। তো চলো শুরু করা যাক। তো আজকে ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? আয়কর, সম্পত্তি কর, জিএসটি, কর্পোরেশন কর। তো সঠিক উত্তর হবে জিএসটি। তো আয়কর, সম্পত্তি কর, কর্পোরেশন কর এগুলো সবই প্রত্যক্ষ কর, জিএসটি হচ্ছে পরোক্ষ কর। জিএসটি পরোক্ষ কর। জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো জিএসটি চালু হয় 2017 সালের 1 জুলাই থেকে। চালু হয় কবে? চালু হয় 2017 সালের 1 জুলাই। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা বা সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব হিসাব করা হয়। তো 384, 382, 320, 345। তো এই সেন্সাস 2011 সম্পর্কে একটু জেনে নিই চলো। তো দেখো 2011-র যে সেন্সাস সেখানে বলা হয়েছে জনঘনত্ব ছিল 382 জন। 2001-এ জনঘনত্ব ছিল 385। আচ্ছা, হাইয়েস্ট জনঘনত্ব স্টেট ওয়াইজ বিহারের 1106 জন পার স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এর এই যে তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপর কেরালা। লোয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ, 17 জন পার স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, ইউনিয়ন টেরিটরি হিসেবে দিল্লিতে সবথেকে বেশি জনঘনত্ব, 11,320 জন পার স্কোয়ার কিলোমিটার। আর লোয়েস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, 46 জন পার স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, ডিস্ট্রিক্ট হিসেবে এটা না মনে রাখলেও হবে। তো সেক্স রেশিও দেখো, যেটাকে লিঙ্গ অনুপাত বলা হয়। তো লিঙ্গানুপাত হচ্ছে প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা আছে সেটাই হচ্ছে লিঙ্গানুপাত। তো প্রতি 1000 মেলে কতজন ফিমেল আছে। তো দেখো অ্যাজ পার 2011 সেন্সাস 943 হচ্ছে ভারতের লিঙ্গানুপাত, মানে প্রতি 1000 জন পুরুষের মধ্যে 943 জন তোমার মহিলা আছে। এটা 2011 সালের লিঙ্গানুপাত। 2001 সালের লিঙ্গানুপাত কি? 933 জন। আচ্ছা, স্টেট ওয়াইজ লিঙ্গানুপাত সব থেকে বেশি হচ্ছে কেরালা, 1084 জন। লোয়েস্ট হচ্ছে হরিয়ানা, 879। ইউনিয়ন টেরিটরি ওয়াইজ পন্ডিচেরি বা পুদুচেরিতে 1037, আর লোয়েস্ট হচ্ছে দমন-দিউ, সেখানে কত? 618। আচ্ছা, ডিস্ট্রিক্ট ওয়াইজ মাহেতে হাইয়েস্ট আর লোয়েস্ট হচ্ছে দামানে। চাইল্ড সেক্স রেশিও দেখো, তো 2001 সাল অনুযায়ী চাইল্ড সেক্স রেশিও ছিল 927 জন। 2011 সাল অনুযায়ী চাইল্ড সেক্স রেশিও হচ্ছে 919 জন। আচ্ছা, ক্যাটাগরি এখানে স্টেট ওয়াইজ দেখো, হাইয়েস্ট সব থেকে চাইল্ড সেক্স রেশিও হাইয়েস্ট কোন অঞ্চলে, কোন স্টেটে? অরুণাচল প্রদেশে, 972 জন। লোয়েস্ট কোনটাই? হরিয়ানা। এই লোয়েস্টটা জিজ্ঞেস করে অনেক সময় যে চাইল্ড সেক্স রেশিও 2011 সাল অনুযায়ী লোয়েস্ট কোন জায়গায়, কোন স্টেটে, তখন সেটা হবে হরিয়ানা। ইউনিয়ন টেরিটরিতে হাইয়েস্ট হচ্ছে আন্দামান নিকোবর, 968, আর লোয়েস্ট হচ্ছে দামন-দিউ। তো এখানে কোশ্চেন ছিল 2011 সালের জনগণনা অনুযায়ী জনঘনত্ব কত ছিল? তো 382 হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন পার্টে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তো চলো ভারতীয় সংবিধানের যে পার্টগুলোকে আগে দেখে নিই। তো পার্ট ওয়ানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। পার্ট 2 সিটিজেনশিপ বা নাগরিকত্ব। পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক কর্তব্য। পার্ট 4 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাকে ডিপিএসপিও বলা হয় সংক্ষেপে। আর পার্ট 5 দ্য ইউনিয়ন,
সরি, পার্ট 4-এর এটা বাদ গেছে। পার্ট 4-এর এ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক যে কর্তব্য। পার্ট 5 হচ্ছে ইউনিয়ন, মানে যেটা তোমাদের কেন্দ্র সম্পর্কিত বিষয়, এখানে পার্ট 5-এ আছে। এরপরে দেখো এর যে আলাদা আলাদা চ্যাপ্টার দেওয়া আছে, তো চ্যাপ্টারগুলো এখন লাগবে না। পার্ট 6-এর দেখো কি আছে। পার্ট 6 হচ্ছে স্টেট, রাজ্য সম্পর্কে বলা আছে পার্ট 6-এ। তারপরে পার্ট 7 হচ্ছে, আচ্ছা এটা তোমার আপাতত এখন নেই। স্টেটস ইন দ্য বি পার্ট অফ দ্য ফার্স্ট শিডিউল রিপ্লেসড বাই 7th অ্যামেন্ডমেন্ট, মানে এই 7th অ্যামেন্ডমেন্টে এটাকে রিপ্লেস করা হয়েছে। 8 নম্বর পার্টে দেখো কি আছে, দ্য ইউনিয়ন টেরিটরিজ আছে। 9 নম্বর পার্টে আছে পঞ্চায়েত। 9-এর এতে আছে মিউনিসিপ্যালিটিস। 9-এর বিতে আছে কোঅপারেটিভ সোসাইটি। 10-এ আছে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়া। 11-তে আছে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক, সেটা 11 নম্বর পার্টে আছে। 12 নম্বর পার্টে কি আছে, ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস, সুইটস। তো 12 নম্বর পার্টে অর্থ সম্পদ চুক্তি এইসবগুলো আছে। নেক্সট দেখো 13 নম্বর পার্টে কি আছে। 13 নম্বর পার্টে ট্রেড অ্যান্ড কমার্স উইদিন দ্য টেরিটরিজ অফ ইন্ডিয়া, ব্যবসা বাণিজ্য লেনদেন এইসব আছে। 14 নম্বর পার্টে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, মানে যে আমলাতন্ত্র যেটা বা রাষ্ট্রকীর্তক যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এই 14 নম্বর। আচ্ছা 14-র এতে আছে ট্রাইব্যুনালস। 15-তে কি আছে দেখো, ইলেকশন। 15-তে হচ্ছে ইলেকশন। 16-তে আছে স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাস, যেমন এসসি এসটিদের যে তোমার বিশেষ অ্যাংলো ইন্ডিয়ানদের যে বিশেষ সুযোগ সুবিধা, সেটা আছে এই 16 নম্বর। 17 নম্বর পার্টে আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো টোটাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা আমাদের, 22টা। তারপরে 17 নম্বর, এটা 17 নম্বর পার্টতে আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 18 নম্বর পার্টে কি আছে, এমার্জেন্সি প্রভিশনস। আচ্ছা 19 নম্বরে আছে মিসলেনিয়াস, যে বিবিধ। 20 নম্বরে আছে অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন আছে 20 নম্বর সংবিধান। আচ্ছা পার্টে 21 নম্বর পার্টে কি আছে, টেম্পোরারি, ট্রানজিশনাল, স্পেশাল প্রভিশনস, মানে সাময়িকভাবে যেসব রাজ্য ও বিশেষ অঞ্চলের আর কি বিশেষ সুবিধা, সেগুলো আছেই 21 নম্বরে। 22 নম্বরে আছে শর্ট টাইটেল, ডেট অফ কমেন্সমেন্ট, অথরিটিভ টেক্সট ইন হিন্দি, অ্যাটসেট্রা। আচ্ছা এখানে এই যে 22 নম্বর, ওই সংবিধানের শিরোনাম ও বাতিল সম্পর্কিত যেসব বিষয়, সেগুলো এখানটায় আছে 22 নম্বরে। তো আমাদের কোশ্চেন ছিল কোন পার্টে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তো মৌলিক অধিকারের কথা পার্ট 3-তে বলা হয়েছে। পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। আর ফান্ডামেন্টাল ডিউটিস যেটা মৌলিক কর্তব্য, সেটা পার্ট 4-এর এতে আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। তো সংবিধান সংশোধন, কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনগুলো দেখে নাও। প্রথমত দেখো 42তম সংবিধান সংশোধন, এটা 1976 সালে হয়। এখানে কি কি করা হয় দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন শব্দগুলো যুক্ত করা হয়। তাহলে সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি শব্দগুলো 42তম সংবিধান সংশোধন যুক্ত করা হয়। মৌলিক কর্তব্যগুলি 51A ধারায় যুক্ত করা হয়। আচ্ছা সংবিধান তৈরি হওয়ার সময় মৌলিক কর্তব্যগুলো ছিল না, তো এই 42তম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয় 51A ধারায়। তো মৌলিক কর্তব্য আগের পেজেই পড়ে এসেছি। কোন পার্টে ছিল, মৌলিক কর্তব্য ছিল পার্ট 4A-তে। আচ্ছা শিক্ষা যুগ্ম তালিকায় স্থান পায় কেন্দ্রীয় তালিকা থেকে। তো আগে শিক্ষা ছিল কেন্দ্রীয় তালিকায়, এবার 42তম সংবিধান সংশোধনীতে সেটাকে পরিবর্তন করে এই যুগ্ম তালিকায় নিয়ে আসা হয়। নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধি করা হয়, মৌলিক অধিকার অপেক্ষা অধিকতর গুরুত্ব পায়। লোকসভা ও বিধানসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়। আচ্ছা রাষ্ট্রপতি মন্ত্রিসভার সুপারিশ মানতে বাধ্য। প্রভিশনস ফর এস্টাবলিশমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ফর পাবলিক সার্ভেন্ট।
আচ্ছা, এত কিছু লাগবে না, মেইন জিনিস এখানটায় এই যে সেকুলার, এই এটা লাগবে, সেকুলার সোশ্যালিস্ট ইন্টিগ্রিটি, এই শব্দগুলো যুক্ত করা হয় 51 এতে, 51 ধারায় এই যে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। আচ্ছা, শিক্ষা যুগ্ম তালিকায় স্থান পায়, এটা লাগবে। আর এই 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। আচ্ছা, এরপর 44তম সংবিধান সংশোধনী, এটা 1978 সালে হয়। এখানটায় এই যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা, এই যে এখানটাই এই লোকসভা ও বিধানসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয় 42তম সংবিধান সংশোধনীতে। 44তম সংবিধান সংশোধনীতে সেই লোকসভা এবং বিধানসভার কার্যকাল পুনরায় আবার ওই 5 বছরেই করা হয়। ওকে, নেক্সট, 52তম সংবিধান সংশোধন কি? এটা 1985 সালে হয়। দল ত্যাগ বিরোধী আইন 10th শিডিউলে যুক্ত করা হয়, যেটা ওই অ্যান্টি ডিফেকশন ল, সেটা 10ম যে তপশিল সেখানে যুক্ত করা হয়। 52তম সংশোধনী। 61তম সংবিধান সংশোধনী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালটাও ইম্পর্টেন্ট, 1989 সালে হয় 61তম। এখানে ভোটার অধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। 73তম সংবিধান সংশোধনী, যেটা 1992 সালে হয়, এটা পঞ্চায়েতে ব্যবস্থা সম্পর্কে সংবিধান সংশোধনী। আচ্ছা, 74তম 1992, এটা মিউনিসিপ্যালিটি বা ওই যে পৌরসভা বা নগরপালিকা সম্পর্কে এই সংশোধনীতে হয়। 86তম সংবিধান সংশোধনী 2002 সালে। এখানে 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক ও আবশ্যিক মৌলিক অধিকারের স্বীকৃতি পায়, মানে আবশ্যিক শিক্ষা মৌলিক অধিকার, তো এটাও ইম্পর্টেন্ট। 100তম সংবিধান সংশোধন 2015 সাল, ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। তো কোশ্চেন ছিল আমাদের, ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে এই 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, 101তম সংবিধান সংশোধনী কি? 2017 সালে হয়, জিএসটি চালু হয়, পড়েছে জিএসটি 2017 সালের 1 জুলাই জিএসটি চালু হয়। তো এই সংবিধান সংশোধনগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তো সীমান্ত গান্ধী নামে দেখো কে পরিচিত, খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। আচ্ছা, খান আব্দুল গফর খান তার এই যে খুদাই খিদমতগার, এটার প্রতিষ্ঠা করেছিলেন, এর নেতা ছিলেন। এটা ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এই খান আব্দুল গফর খানই এই খুদাই খিদমতগার বা ঈশ্বরের সেবক এই দলটা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই দলের সদস্যরা লাল রঙের পোশাক পরতেন বলে এরা লাল কুর্তা বাহিনী নামেও পরিচিত। এরা গান্ধীজির অহিংস নীতি অনুসরণ করতেন। আচ্ছা, এখানে এই সৈয়দ আহমেদ খান, এই সৈয়দ আহমেদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আর কি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। দাদাভাই নওরোজিত গ্রেট ওল্ড ম্যান বলা হয়। আর তার বিখ্যাত বুকস কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। মোহাম্মদ ইকবাল, এই মোহাম্মদ ইকবাল একটা বিখ্যাত গান রচনা করেন যেটার নাম সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, গানের রচয়িতা। নেক্সট কোশ্চেন দেখো, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন?
সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখার্জি, বীরেন শাসমল, সুশীল ধারা। তো সঠিক উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। এই সতীশচন্দ্র সামন্ত, এই সুশীল ধারা, তারপর অজয় মুখার্জি, মাতঙ্গিনী হাজরা, এদের সহায়তায় এই তমলুকের জাতীয় সরকার এই দলটি মানে এই যে সরকারটি শুরু করেন। নেক্সট কোশ্চেন দেখো, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। তো সিন্ধু সভ্যতা, যেটা হরপ্পা সভ্যতা নামে পরিচিত, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটি বিশ্বের অন্যতম প্রাচীন নগর সভ্যতা। আবিষ্কৃত হয় 1921 সালে। আচ্ছা, 1921 সালে এই হরপ্পা আবিষ্কার হয়, যেটা বর্তমানে পাকিস্তানে কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। 1922 সালে হচ্ছে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়, আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই যে হরপ্পা সভ্যতা, এর যে সময়কাল, এটা সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750, 2500 থেকে 1750 বিসি এর সময়কাল ছিল, ঠিক আছে। আচ্ছা, অবস্থান কোথায় ছিল? এই সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে। বর্তমান পাকিস্তান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানার, রাজস্থান, এই অঞ্চলে এই যে সভ্যতা এটা বিস্তার করেছিল। আচ্ছা, এর প্রধান নগরসমূহ বা শহরগুলো দেখো, মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদারো, লোথাল, কালীবঙ্গান, বানুয়ালি, ধোলাভিরা হচ্ছে যে প্রধান শহর। স্থাপত্য ও নগর পরিকল্পনা। আচ্ছা, নগরগুলি সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে নির্মিত ছিল। ইটের বাড়ি, রাস্তা একে অপরকে সমকোণে ছেদ করে। আচ্ছা, এই যে গ্রিড প্যাটার্ন, ইংরেজিকে যেটা বলে গ্রিড প্যাটার্ন, দেখা যেত এই হরপ্পা সভ্যতায়। নিকাশি ব্যবস্থা উন্নত ছিল। তো এটাই আমাদের চেয়েছিল কোশ্চেন। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে গ্রেট বাট, যেটা সম্ভবত একটা ধর্মীয় সামাজিক স্নানাগার হিসেবে চিহ্নিত করা হতো। এরপরে অর্থনীতি দেখো, প্রধান পেশা ছিল এদের কৃষি, বাণিজ্য, হস্তশিল্প। প্রধান ফসল গম, যব, তুলা। এরা ধানের চাষ জানতো না সম্ভবত, তবে একটা জায়গায় এই ধানের যে এই যে লোথালে রাইস হাস্ক পাওয়া গেছিল। লোথাল ছিল একটা বন্দরনগর। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তারা ঘোড়ার সাথে অপরিচিত ছিল, মানে তারা ঘোড়ার ব্যবহার জানতো না। ধর্ম সংস্কৃতি, তারা মাতৃদেবীর পুজো করতো, মাদার গডেসের পুজো করতো। বৃক্ষ, পশু, লিঙ্গ, যোনির পুজো হতো। যজ্ঞ বা আগুন পূজার প্রমাণ মেলে কালীবঙ্গানে। আচ্ছা, কালীবঙ্গানে এই যে অগ্নিবেদী পাওয়া গেছিল, ফায়ার অল্টার যেটাকে বলে, সেটা পাওয়া গেছিল। শিল্প, মৃৎশিল্প, সিল নির্মাণ হতো। আচ্ছা, ধাতু শিল্প, মূর্তি তৈরি ইত্যাদি উন্নত ছিল। নৃত্যরত মেয়ে বা যেটা ডান্সিং গার্ল, ব্রোঞ্জের মূর্তি, এটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। পশু ও দেবদেবীর চিত্র খোদাই করা হতো সিলমোহরে। তারা লোহার ব্যবহার জানতো না, এটাও ইম্পর্টেন্ট। লিপি, আচ্ছা, হরপ্পা সভ্যতাদের লোকেদের নিজস্ব লিপি ছিল, কিন্তু সেই লিপি এখনও অপঠিত, আনডিসিপার্ড। আচ্ছা, এই হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ ছিল, বলা হয় যে প্রাকৃতিক বিপর্যয়, যেমন ভূমিকম্প, বন্যা, এসব হতে পারে, অথবা অর্থনৈতিক বা প্রশাসনিক দুর্বলতাও এই হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে ঐতিহাসিকরা বলেছেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানটায় লেখা হয়নি, এই মহেঞ্জোদারোতে যেমন এই গ্রেট বাথ পাওয়া গেছে, এদিকে তোমার ডান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে, তেমনি গ্রেট গ্র্যানারিও পাওয়া গেছে, একটা শস্যাগারও পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? তো এখানটায় একটু আগেই দেখলাম তারা লোহার ব্যবহার জানতো না, তো সঠিক উত্তর হবে লোহা।
নেক্সট কোশ্চেন, কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? ইলিয়াস শাহ, হুমায়ুন শাহ, বরকত শাহ, হুসেন শাহ। তো বাংলার আকবর নামে পরিচিত ছিলেন এই হুসেন শাহ। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা এই হুসেন শাহ। তিনি 1494 থেকে 1538 এই সময়কালের মধ্যে তিনি বাংলায় শাসন করতেন। নেক্সট কোশ্চেন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অ্যানথোলজি, পেরোলজি, স্পার্মোলজি, পোমোলজি। তো ফল সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় পোমোলজি। আচ্ছা, ফ্লোরিকালচার কি? ফ্লোরিকালচার। তারপরে হর্টিকালচার কি? তারপরে সেরিকালচার কি? সেরিকালচার। ফিসিকালচার। ভিটিকালচার কি? তো দেখো, ফ্লোরিকালচার হচ্ছে বাণিজ্যিকভাবে ফুল চাষ। ফুল চাষ করাকে ফ্লোরিকালচার বলে। হর্টিকালচার হচ্ছে শাকসবজি চাষ। শাকসবজি চাষ। সেরিকালচার কি? সেরিকালচার হচ্ছে রেশম মদ প্রতিপালন, যেটা বা চাষ, যেটা রেশম মদ চাষ। আচ্ছা, ফিসিকালচার মাছ চাষ। আর ভিটিকালচার হচ্ছে ওই মদ তৈরির জন্য যে আঙুরের চাষ করা হয় সেটাকে বলে ভিটিকালচার। তো আঙুর চাষ, যেটা বাণিজ্যিকভাবে মদ উৎপাদনের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? আম, গম, ভুট্টা, ধান। তো ওরাইজা স্যাটাইভা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম। আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। গমের বিজ্ঞানসম্মত নাম কি? ট্রিটি কাম অস্টিভাম। আর ভুট্টা এর বিজ্ঞানসম্মত নাম জিয়া মেইজ। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? নিউমোনিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া। তো চলো আগে ব্যাকটেরিয়া জনিত ওষুধগুলো, এই অসুখগুলো দেখে নিই। ব্যাকটেরিয়ার ফলে যেসব রোগ হয় সেগুলো হচ্ছে ডিপথেরিয়া, গনোরিয়া, মেনিনজাইটিস, কলেরা, কুষ্ঠ, যক্ষা, টিটেনাস, হুপিং কাশি, নিউমোনিয়া আর টাইফয়েড। তো এখানটায় নিউমোনিয়া পেয়েছো, টাইফয়েড পেয়েছো, ডিপথেরিয়া পেয়েছো, এগুলো সবই ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এই ভাইরাস ঘটিত রোগ। তো ভাইরাস ঘটিত আর কী কী রোগ আছে দেখো, গুটি বসন্ত, জল বসন্ত, সর্দি কাশি, হাম, মাম্পস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা। আচ্ছা, পোলিও, রেবিস বা জলাতঙ্ক যেটা কুকুরের কামড়ালে হয়, এইডস, করোনা, এগুলো সবই ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, এছাড়াও ছত্রাক ঘটিত কিছু রোগ আছে। ছত্রাক ঘটিত কিছু রোগ, প্রোটোজোয়া ঘটিত কিছু রোগ আছে। আচ্ছা, জিন ঘটিত রোগ আছে। জিন বা যেটা তোমার ক্রোমোজোম, ক্রোমোজোম ঘটিত রোগ। তো ছত্রাক ঘটিত রোগ হচ্ছে দাঁত, তারপর অ্যাথলেট ফুট, যেটা অ্যাথলেটস ফুট। প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া,
কালাজ্বর। আর জিন বা ক্রোমোজোম গঠিত যেসব রোগ তার মধ্যে বর্ণান্ধতা, মায়োপিয়া, হিমোফিলিয়া, মাইগ্রেন ইত্যাদি। তো ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া গঠিত অসুখ নয়, এটা হচ্ছে ভাইরাস ঘটিত অসুখ। আচ্ছা, সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া, 22 জোড়া, 23 জোড়া, 31 জোড়া। তো দেখো, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। আচ্ছা, আর প্রান্তীয় স্নায়ুকে আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে, করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু। তো আমাদের প্রশ্ন হচ্ছে সুষুম্না স্নায়ু কত জোড়া? তো সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। আচ্ছা, করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকেও 2 ভাগে ভাগ করা আছে, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ধাতুকল্প বা মেটালয়েডস এর উদাহরণ? আর্সেনিক উদাহরণ, সরি এখানটায় কোশ্চেনটা একটু ভুল আছে, উদাহরণ 9 হবে। আর্সেনিক, সিলিকন, বোরন, আয়োডিন। তো সঠিক উত্তর হবে আয়োডিন। চলো বাদ বাকি যে ধাতুকল্পের যে অন্য ধাতুগুলো কী কী, এখান থেকে পিরিয়ডিক টেবিল থেকে দেখে নিই। দেখো, ধাতুকল্পের বা যেটা তোমার মেটালয়েডস বলেছে, এরা হচ্ছে টোটাল 7টা আছে। তার মধ্যে আর্সেনিক, অ্যান্টিমনি, এই যে এইগুলো ব্রোন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টলুরিয়াম আর পোলোনিয়াম, এই যে তোমার 7টা, এগুলো হচ্ছে মেটালয়েডস বা ধাতুকল্প। আচ্ছা, হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল তোমার এই 17 নম্বর যে শ্রেণী, এখানে আছে হ্যালোজেন মৌল। 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌল: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন। আচ্ছা, নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল কোথায় আছে বা নোবেল গ্যাস যাদের বলা হয়, তারা আছে 18 নম্বর শ্রেণীতে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। মুদ্রা ধাতু বা যেটা যাদের তোমার বলা হয় মুদ্রা ধাতু আছে 11 নম্বরে। 11 নম্বর শ্রেণীতে মুদ্রা ধাতু আছে কপার, তারপর সিলভার আর গোল্ড, এরা হচ্ছে মুদ্রা ধাতু। ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণীতে আছে, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু। আচ্ছা, এই যে দ্বিতীয় যে শ্রেণী, এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম আর রুবিডিয়াম, এরা হচ্ছে বেরিয়াম আর রুবিডিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর এদের তো বললাম মুদ্রা ধাতু 11 নম্বর শ্রেণীতে আছে। আর 17 নম্বরে আছে কারা? হ্যালোজেন মৌল। আর 18 নম্বরতে আছে নিষ্ক্রিয় গ্যাস।
তো নেক্সট কোশ্চেন দেখো, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? লাল, নীল, কালো, বেগুনি। তো সাধারণত মহাকাশচারীরা মহাকাশের রং দেখবে কালো। আকাশের রঙই আসলে কালো। আলোর কণা বিক্ষেপণের কারণে পৃথিবী থেকে আকাশটিকে নীল রঙের মনে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রামধনু কেন হয়? আলোর অপবর্তন, প্রতিসরণ, আলোর বিক্ষেপণ ও প্রতিসরণ, আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণ, আলোর প্রতিসরণ ও প্রতিফলন। তো সঠিক উত্তর হবে আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণ। তো এর ফলেই রামধনু দেখা যায়। আর এখানটাই মহাকাশের রং ওরা কেমন দেবে? কালো। আর মহাকাশের রং বা আকাশের রং নীল হয় কেন? আলোর বিক্ষেপণের জন্য। আচ্ছা, এই আলোর প্রতিসরণ বিচ্ছুরণ এগুলো একটু দেখি। আলোর প্রতিফলন বা রিফ্লেকশন, যখন আলো কোনো প্রতিবন্ধক যেমন আয়না এর উপর আপতিত হয় এবং ফিরে আসে, তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। এমন সমতল আয়নায় মুখ দেখা। প্রতিসরণ কি? প্রতিসরণ হচ্ছে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে এবং তার গতিপথ বেঁকে যায়, তখন তাকে আলোর প্রতিসরণ বলে। যেমন একটা গ্লাসের মধ্যে, জল ভর্তি গ্লাসের মধ্যে যদি তুমি পেন্সিলকে ডুবিয়ে দাও, তাহলে এই যে পেন্সিলটা বা কলমটা একটু বেঁকে যাবে। তো এটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। বিক্ষেপণ কি? যখন সাদা আলো কোনো প্রিজমের মধ্য দিয়ে যায় এবং 7টি রঙে বিভক্ত হয়ে যায়, তাকে বলে আলোর বিক্ষেপণ। উদাহরণ হচ্ছে প্রিজমে সাদা আলো পাঠালে রামধনুর মতো রং সৃষ্টি হয়। নেক্সট, বিচ্ছুরণ কি? যখন আলোর রশ্মি বাতাসের কণিকা বা ধূলিকণার দ্বারা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, তখন তাকে আলোর বিচ্ছুরণ বলে। আকাশ নীল দেখায় কারণ সূর্যের আলো বায়ুমণ্ডলে বিচ্ছুরিত হয়, তো এটার জন্যই আকাশ নীল রঙের দেখায়। অপবর্তন কি? যখন আলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে তার মূল দিক থেকে বেঁকে যায় বা দিক পরিবর্তন করে, তখন তাকে আলোর অপবর্তন বলে। যেমন প্রিজমের মধ্য দিয়ে যাওয়া পর আলোকরশ্মি তার প্রথম দিক থেকে সরে যায়। নেক্সট দেখো, কালবেলা উপন্যাসটি কার লেখা? সমরেশ মজুমদার, মতি নন্দী, সুনীল গঙ্গোপাধ্যায়, অরবিন্দু ঘোষ। তো দেখো, সমরেশ মজুমদার হচ্ছে এই কালবেলার উপন্যাসটির স্রষ্টা। মতি নন্দীর লেখা গ্রন্থ হচ্ছে কোনি, ক্লাস 10-এ আছে। সুনীল গঙ্গোপাধ্যায় বিখ্যাত বুকস হচ্ছে সেই সময়। অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন। নেক্সট, কোন নদীর উপর মাইথন বাঁধ অবস্থিত? গঙ্গা, বরাকর, ভাগীরথী, মহানদী। তো বাঁধ সম্পর্কে একটু দেখে নিই। দেখো, দামোদর ভ্যালি প্রজেক্ট, এটা হচ্ছে ভারতের প্রথম রিভার ভ্যালি প্রজেক্ট, যেটা 1948 সালে মানে করা হয়। আচ্ছা, দ্য দামোদর রিভার হ্যাজ 4 মেইন ড্যামস। দামোদর রিভারে 4টে প্রধান ড্যাম আছে, সেগুলো দেখো। এই মাইথন যে বাঁধ বা ড্যামস ঝাড়খণ্ডে বরাকর নদীর উপর। তো আমাদের কোশ্চেন ছিল মাইথন বাঁধ কোন নদী? তো মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপরে। পাঞ্চেত, দামোদর নদী, কোনার সবগুলো বাঁধই ঝাড়খণ্ডে অবস্থিত। এরপর দেখো ভাকরা নাঙ্গল প্রজেক্ট, এটা সতলুজ রিভার বা নদীর উপরে। ডিউরিং দ্য ফার্স্ট 5-year প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই যে তোমার ভাকরা নাঙ্গল প্রজেক্টটা তৈরি করা হয় সতলুজ নদীর উপরে। বলছে ইট ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম অ্যান্ড লার্জেস্ট ড্যাম ইন টার্ম অফ এরিয়া। মানে অঞ্চল হিসাবে এটা হচ্ছে সবথেকে
বৃহত্তম ড্যামস ভাকরা নাঙ্গল। আচ্ছা বলছি ইট কন্টেন 2 ড্যামস, একটা হচ্ছে ভাকরা ড্যাম যেটা হিমাচল প্রদেশ, হুইচ অলসো ফর্ম গোবিন্দ সাগর লেক, যেটা এই গোবিন্দ সাগর লেকটা তৈরি হয়েছে এই ভাকরা ড্যামের জন্য, আর নাঙ্গল ড্যাম হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। হীরাকুদ বাঁধ কোথায় দেখো, হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে? মহানদীর উপরে, মহানদীর উপরে এই হীরাকুদ বাঁধ নির্মিত। আচ্ছা হীরাকুদ হচ্ছে লংগেস্ট আর্থেন ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড। এরপর তেহরি ড্যাম দেখো, তেহরি হচ্ছে ভাগীরথী নদীর উপরে অবস্থিত উত্তরাখণ্ডে। ইট ইজ দ্য হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, তাহলে উচ্চতম ড্যাম বা বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। ফারাক্কা ড্যাম, ফারাক্কা ড্যাম গঙ্গা নদীর উপরে ওয়েস্ট বেঙ্গলে আছে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর? অসলো, ক্যানবেরা, আকরা, দামাস্কাস। তো পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর হচ্ছে এই যে দামাস্কাস। নেক্সট কোশ্চেন, ইমেলের জনককে? ইমেলের জনক হচ্ছে রে টেমিলসন। আচ্ছা ভিন্টন জেকার্ফ, এই ভিন্টন জেকার্ফ ইন্টারনেট আবিষ্কার করেন? ইন্টারনেট আবিষ্কার করেন। জেফ বেজস অ্যামাজনের আবিষ্কর্তা, দ্য শপিং অ্যাপ। ল্যারি পেজ গুগলের প্রতিষ্ঠাতা। ও তো আজকের কোশ্চেন এই পর্যন্তই, 20টা শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর টেলিগ্রামে জয়েন হয়ে যেও, ওখানটায় তোমরা এই যে ভিডিওটার পিডিএফগুলো টেলিগ্রামেই পাবে। বাই।